বিএনপি ক্ষমতায় চলে আসবে এ কথাটা যারা বলেন তারা হলো উস্কায়, তারা হলো খোঁচায়। আমি তাদেরকে চিনি। বিএনপি ক্ষমতায় আইসা পড়ছে এগুলি বইলা উস্কায়। বিএনপি ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে। ভোটে যদি জিতে তাইলে ক্ষমতায় আসবে। তো সেই পর্যায়ে প্রার্থী দিতে হবে। সে প্রার্থীর পরিচিতি সেরকম থাকতে হবে। তার ভ্যালু থাকতে হবে। তাহলে সে নির্বাচিত হতে পারবে। ১। ২ নম্বর কথাটা বলছে পরিবারতন্ত্র। উনি নেমলি বলছে তো এইজন্য বলছি। নাইলে এটা আমি প্রশ্নটার উত্তর দিতাম না। নেমলি বলছে যে ৩ টা দলের মধ্যে পরিবারতন্ত্র আছে, জামাত ইসলামে পরিবারতন্ত্র নাই। তো আমি আমার সম্মানিত দর্শকের কাছে বিনয়ের সহিত জানাচ্ছি। আপনি ইতিহাস পড়েন নাই অথবা সুযোগ মানে আপনার হাতে সময় নেই হয়তোবা পড়েন না। এই যে গত পার্লামেন্টে ২০০১ থেকে ৬ সালের পার্লামেন্টে জামাতের ২ জন মহিলা সংসদ সদস্য ছিল। তার মানে উনারা আসন ভিত্তিতে তো মহিলা সংসদ সদস্য হয়। তো উনার সিটের বিপরীতে উনারা ২ টা আসন পাইছিলেন। একটা মহিলা আসনের এমপি ছিলেন প্রয়াত জনাব আপনার উনাদের পার্টির যে প্রেসিডেন্ট ছিল মারা গেছে নিজামী সাহেব। নিজামী সাহেবের ওয়াইফ। আরেকটা মহিলা আসনের এমপি ছিল, যারে নিয়ে খুব বিতর্ক হচ্ছে এখন। আসমা আক্তার, গোলাম আজম সাহেবের বেআইন। পোলার বিয়া করাতে বেআইন। আবার প্রেসিডেন্ট আব্দুল হামিদেরও আসমা আক্তার বেআইন। উনি হলো মাইয়া বিয়ে দিছে সেই হিসাবে বেআইন। তো ওই বেআইনও কিন্তু এমপি ছিল। জামাতের ২ মহিলা এমপি বললাম। আর বর্তমান ২৯৬ আসনে জামাতে ইসলাম করেন কিনা আর আপনারা জ্ঞানী গুণী মানুষ দর্শকরা আমি আপনাদেরকে স্যালুট করি আপনারা দেখবেন ২৯৬ আসনে যে নমিনেশন তারা ডিক্লেয়ার করেছে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলের নাম আছে, নিজামী সাহেবের ছেলের নাম আছে, মীর কাসিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমানের নাম আছে, গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবের নাম আছে। আরো অনেকের নাম খুঁজলে পাওয়া যাবে, তবে আমি মোটা দাগে এই কজনের নাম বলে দিলাম। ও মীর কাসিম আলী সাহেবের ছেলে এই মোটা দাগে কজনের নাম বলে দিলাম। তাহলে কি এটা কি পরিবারতন্ত্র হলো না ভাই? বেআইনের এমপি বানাইলেন, দলের প্রধানের বউরে এমপি বানাইলেন। এটা কি পরিবারতন্ত্রের মধ্যে পড়ে না? সংজ্ঞা যদি ভুল হয়, ব্যাকরণ যদি ভুল হয় তাহলে আমার আর বলা কিছু নেই। আল্লাহর অশেষ রহমত। বিএনপি একটা বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাইছে। আপনারা যারা যেভাবে টকশো চালান আর যারা অতিথি সবাই কথা বলি আমরা। কিন্তু আমি একজন নগণ্য কর্মী হিসাবে আমার দৃষ্টিতে দেখা বিএনপি একটা বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বিএনপি নামের দলই থাকতো না। এই বট বাহিনী আর বিদেশে বইসা, বইসা যারা নাকি এগুলি টকশো করে, এরা বিএনপিকে এমন এক জায়গায় নিয়ে গেছিল যে বিএনপির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। যখন সরকার পক্ষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছিল, তখন কিন্তু তিনি অনড় ছিলেন, উনি সাক্ষাৎ দিবেন না। আল্লাহর অশেষ রহমত আমাদের ৩ বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বর্তমান সিনিয়র সিটিজেন এবং আমাদের সবার অভিভাবক বেগম খালেদা জিয়া এটাকে মিট আপ করেছেন। অত্যন্ত ধৈর্য, সাহসিকতা, সহনশীলতা এবং ওনার বুদ্ধিমত্তা দিয়ে। উনি ওনার ছেলেকে রাজি করিয়েছেন এবং এই বৈঠক করিয়েছেন। এই বৈঠক হওয়াতে বিএনপি সমূহ বিপদের হাত থেকে রেহাই পেলেন। কার মাধ্যমে? বেগম খালেদা জিয়ার মাধ্যমে। উনি দলকে আবারও রক্ষা করলেন ৮০-তে পরে এই বিদ্রোহ। আমি সেলিউট জানাই বেগম খালেদা জিয়া। আর আর যে কথাটা যে নির্বাচন নিয়ে বারবার বলছেন, নির্বাচনে কাজ করেন এই আমাদের আফসারি ভাই। আমি এটা দয়া করে আপনার এটা অনুরোধ করি। নির্বাচনের মেইন বডি হলো ৩ টা। নির্বাচন ডিক্লেয়ার করার ক্ষমতা ইউনূস সাহেবেরও নাই, আমারও নাই, কোন রাজনৈতিক দলেরও নাই। নির্বাচন ডিক্লেয়ার করবে বাংলাদেশের নির্বাচন কমিশন। তফসিল একমাত্র মানে ঘোষণা করার ক্ষমতা তার আছে, আর কারো নাই। এটা ব্লাইন্ড চেক দেওয়া আছে সরকার না, রাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন কমিশন। সেহেতু নির্বাচন কমিশনকে সহযোগিতা কে করবে? ৩ টা অর্গান তাকে সহযোগিতা করবে। এই নির্বাচনের প্রয়োজন হবে। একটা হলো বাহিনী, বাহিনীগুলি লাগবে। যেরকম মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আদার্স যারা আছে তারা লাগবে। নির্বাচন কমিশন তো আছেই। এবং প্রশাসনিক লেভেলে যারা কর্মকর্তা, ওই যে আমি বলছি ডিসি রিটার্নিং অফিসার হবে, টিওনো আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবে,
এবং সরকারি কর্মচারী কর্মকর্তারা প্রিসাইডিং অফিসার হবে, পুলিং অফিসার হবে। এগুলি হলো নির্বাচনের সময় প্রয়োজন। এদের মধ্যেই যদি আপনি সংস্কারটুক করেন তাহলে যথেষ্ট নির্বাচন করার জন্য। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু মনের ব্যাপার না। বাঙালি হলো ডান্ডা দেখলে ডরায় ভাই। সেনাবাহিনীর গাড়ি যদি ২-১ বার মনে করেন যে একটা কেন্দ্রের কাছ দিয়ে ঘুরে, আমি তো দেখছি সচক্ষে জীবনে যে কতবার ভোট দিছি। কত মানুষ যে ফালাইয়া পানিত পইড়া হাতড়াইয়া বাইর দিছে গা। এইগুলি বাঙালিরা আমার চিনা আছে আর ভোটার ঘরও চিনা আছে। কেন্দ্র দখল করবে। এই সাহস ভোটার নাই। আরেকটা কথা হলো যেটা নির্বাচনের কি সংস্কার। আপনি নির্বাচনের ব্যাপারটা ফেব্রুয়ারিতে হতে পারবে। কন্ডিশনাল ৩ টা শর্ত আছে তো ভাই। কেন এগুলি নিয়ে আপনারা বিতর্ক করছেন? কেন মানুষকে আপনারা আজে-বাজে সিদ্ধান্ত দিচ্ছেন আর আজে-বাজে কথা বলছেন? এই Facebook, YouTube এ আপনারা এগুলি কেন করছেন? ৩ টা শর্ত দেওয়া আছে। সে শর্ত ৩ টা পালন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো শর্তর ১ম শর্তটা হলো কি? সংস্কার। আজকাল সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, আজকে উনি বলে দিয়েছেন আমাদের সংস্কার সম্পূর্ণ হয়ে আছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সংস্কারের জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে একটা মিট আপ হইল। জুলাই সনদ। তো জুলাই সনদে বিএনপিকে নিয়ে আপনারা সন্দেহ পোষণ করতেছিলেন যে তারা এটা মানবে কি মানবে না। আনকন্ডিশনাল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টাকে বলেছেন জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না। আপনি জুলাই সনদ অতি তাড়াতাড়ি জুলাইয়ের মধ্যে শেষ করেন এবং এটা আমরা সবাই মিলে স্বাক্ষর করব। তাহলে তো হয়ে গেল। আরেকটা হলো বিচার। বিচার তো কন্টিনিউ হয়ে চলবে। তবে প্রধান ১ টা বা ২ টা বিচার যদি আমরা রায় এই ডিসেম্বরের আগে করে ফেলতে পারে আমাদের মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, আইসিটি, তাহলে মোটামুটি এই শর্ত পূরণ হয়ে যাবে। তাইলে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর যদি শর্ত পূরণ না হয় তাইলে এবার প্রধান উপদেষ্টা যা মনে করেন তাই করবেন। তো এগুলি নিয়ে পানি ঘোলা করে এই দেশটাকে রাষ্ট্রটাকে আর নষ্ট করেন না। আমরা ইউনূস সাহেবের অনেক বিরোধিতা করি। ইউনূস সাহেবের নিয়ে এই যে কিছুক্ষণ আগে আমি কইছি না যে উনি টাকা খরচ করে রাষ্ট্রের টাকা খরচ করে উনি লন্ডন গেছেন। বলছি তো। আমরা যেটা সত্য সেটা বলি তো। এখন আপনারা তো সেই সত্যটার সাথে আপনারা একমত হচ্ছেন না। আমরা কোন ব্যক্তি বিশেষকে নিয়ে রাজনীতি করি না। আর ব্যক্তি বিশেষের কথা বলার জন্য এখানে আসি নাই। যেটা বাস্তব এবং সত্য সেটা বলার চেষ্টা করি। আমি তো বলছি যে ভাই অনেকগুলি লোকরে এটা আমি হয়তো ওই প্রশ্নকর্তার সাথেও আমি বলছি কথাটা। যে ভাই এটা পারবেন না ভাই। ১৭ বছর দেশটা শাসন করছে হাসিনা। ১০ টা পিএইচডি পরীক্ষা হইছে ১০ টা। আর ২ টা হলো স্পেশাল হইছে ১২ টা। এখানে এসপি নিয়োগ হইছে, এখানে ডিসি নিয়োগ হইছে, এখানে কেরানি নিয়োগ হইছে ভাই। কেরানি পর্যন্ত নিয়োগ হইছে। রেলের নিয়োগ হইছে, বিদ্যুতের নিয়োগ হইছে, পল্লী বিদ্যুতের যত নিয়োগ দেখেন সব নিয়োগে এই যুবলীগ ছাত্রলীগ। দেখেন না আনসাররা যে বিদ্রোহ করছিল তাদের নেতারা ধরে আইনা যখন র‍্যাম্প দিছে কয় আমার বাড়ি হলো মানিকগঞ্জ, আমি যুবলীগের ইউনিয়নের সভাপতি। উনি হলো আনসার কমান্ডার। তা ভাই সব জায়গায় তার লোক আছে। সবাইকে তো একদিনে আপনি সরাই দিতে পারবেন না। সংস্কার করতে হবে। এইজন্য আমি বলছিলাম কথাটা যে এসপি এবং ডিসি এরা ২ জন হলো মূল জিনিস। এই ২ টাকে আইনা প্রধান উপদেষ্টা পরিষদ সকল রাজনৈতিক নেতৃবৃন্দর প্রধানরা বসে ওদের কাছ থেকে ওয়াদা করে বলে দেন তোমরা নির্বাচনটা সুষ্ঠু করে ইজ্জতটা রক্ষা করো। উনি গ্লোবাল মানুষ ডক্টর ইউনূস সাহেব, ওনার একটা ইজ্জত আছে। আর আমাদের ২৪০০ ছাত্র জনতা রক্ত দিছে। এটার সাথে আমরা বেইমানি করতে পারব না। সেহেতু তোমরাও এই সুবিধা ভোগ করছো ডিসি-এসপি হিসাবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা নির্বাচনটা সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য। আরেকটা কথা আসফারি ভাই বলছে, এই কথাটা আমি একটু উত্তর দিই। সেটা উনি বলছেন যে এমপিরা। এ কথাটা কিন্তু ধ্রুব সত্য। উনি তো এই লেভেলে কাজ করে এইজন্য এটা অত্যন্ত সত্য কথা। সত্য কথাটা কি? আমাদের দেশের এমপিরা হলো সর্বেসর্বা। উপজেলা চেয়ারম্যান বলেন, জেলা চেয়ারম্যান বলেন সবাই উনার মুখাপেক্ষি হয়ে বসে থাকে। যত প্রজেক্ট হয় সব প্রজেক্ট উনার হাতে হয়। উনি প্রজেক্টের চেয়ারম্যান নির্বাচন করে, প্রজেক্টের কর্মী নিয়োগ করেন। এগুলি সব প্রজেক্ট বানায় নিয়ে আসেন। উনি চেয়ারম্যানরে বইলা দেয়, "তুমি এই জায়গার প্রজেক্টটা করো।" উপজেলা চেয়ারম্যান হলো এটা করো। জেলা চেয়ারম্যানরে কয় এটা করো। কইরা এগুলি সব বগলতলায় করে সে মন্ত্রণালয়ে যায় এগুলি পাস করে। এবং উন্নয়নটা
এমপিদের কাছে চলে যায়। এমপি পদটা তো এই প্রজেক্ট প্রকল্প পরিচালকের পদ না। প্রকল্প পরিচালকের পদ, উন্নয়ন এর পরিচালকের পদ হলো এই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হ্যাঁ করতেছে। আমরা এই জিনিসটা বুঝতে পারছি, যে জন্যই আমরা যে আমাদের যে ৩১টা দফা আমরা দিছি, এই দফার মধ্যে আমরা ২১ নম্বর আইটেমে এটা করছি, বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে স্বশাসিত ক্ষমতাবান করা হবে। এখন এটা কেমন ভাবে করা হবে? স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলিকে স্থানীয় প্রশাসন বা অন্য জনপ্রতিনিধিদের নির্বাহী আদেশের খবরদারি মুক্ত করতে হবে। তার মানে হলো এমপিদের খবরদারি মুক্ত করতে হবে। এবং এখন যে সংস্কার কমিশন যে সংস্কার স্থানীয় সরকারের করেছে, আমাদের এই ৩১ দফার এই দফাটা ওনারা ২১ নম্বর দফাটা ওনারা গ্রহণ করেছেন। যদি সংস্কার কমিশন এটা প্লেস করে সংসদে পাশ হয়ে যায়, তাহলে এমপিরা আর কোন প্রজেক্ট